বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে তোমাদের জন্য এই ফিন্যান্স এবং হিসাব বিজ্ঞান এই কোর্সটা ভাইয়া তোমাদেরকে একদম ফ্রিতে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত তোমাকে আমি দিয়ে দেব। তুমি যদি কোথাও কোনো প্রাইভেটে না পড়ো, যদি তুমি এই চ্যাপ্টারগুলা প্লেলিস্ট থেকে সিরিয়ালে ইনশাল্লাহ করো, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এই হিসাব বিজ্ঞানটা তুমি পারবে। তুমি এটার জন্য বাইরে গিয়ে তোমাকে টাকা নষ্ট করতে হবে না, এবং তোমার টাইমটাও যাতে সেভ হয়, এবং তুমি একটা পড়া যেন বারবার পড়তে পারো, এই জন্যই তুমি এই ভিডিওগুলো দেখবা। এখানে আমি তোমাকে প্রথমে বেসিক টু অ্যাডভান্সে শিখাবো, তারপর সিকিউ এবং এমসিকিউগুলো দেখাবো, এবং পাশাপাশি তোমাকে শর্ট কোশ্চেনগুলো কি আসতে পারে এইগুলো আমি দেখাবো। তাহলে দেখো, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। তাহলে এটা দেখো, হিসাব বিজ্ঞানটা আসলে কি? আমাদের দৈনন্দিন জীবনে যত হিসাব রয়েছে এগুলো আমরা বৈজ্ঞানিক উপায়ে মূলত ব্যবহার করব, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আর হিসাব বিজ্ঞানটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, কোন কোন কাজে আমাদেরকে এটা সাহায্য করবে, এবং কী কারণে এটা তৈরি হয়েছে, মূলত এই বিষয়টার সাহায্যে এই অধ্যায়টা মূলত এই বিষয়টা সম্পর্কে একটা বেসিক একটা কনসেপ্ট তোমাকে দিবে। এই চ্যাপ্টারটা থেকে তোমার কোনো সৃজনশীল আসবে না, এবং কোনো ম্যাথমেটিক্যাল কোনো এমসিকিউ আসবে না, শুধুমাত্র থিওরি টাইপ আসবে। 3-4টা পেজ বইয়ের মধ্যে আছে, যদি একটু দেখো তুমি 3 থেকে 4 মার্ক ইনশাল্লাহ একদম ভালোভাবে ক্যারি করতে পারবে। তাহলে আমরা পড়া শুরু করে দিই। দেখো এখানে, তাহলে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, লুকা পেসিওলি। এই হিসাব বিজ্ঞানের দুই তরফা দাখিলা পদ্ধতিটা মূলত দিয়েছে লুকা পেসিওলি। তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ এবং ধর্মযাজক ছিলেন। 1494 খ্রিস্টাব্দে তিনি সুম্মারি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি নামে একটি গ্রন্থ লেখেন। এই গ্রন্থে সর্বপ্রথম হিসাব রক্ষণের মূল নীতি বা দুই তরফা দাখিলাটা তিনি ব্যাখ্যা করেন। তাহলে মূলত এই হিসাব বিজ্ঞানটা তোমার ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, আর এটাই মূলত তৈরি করেছে লুকা পেসিওলি। তারপর আমরা দেখি, দেখো আমাদের প্রথমে হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণাটা, এইগুলো কিন্তু তোমার বইয়ের মধ্যে থাকবে। তোমার যে লাইনটা আমি বলবো মার্ক করার জন্য, এটা মার্ক করবা অথবা হাইলাইট করবা। পরবর্তীতে তুমি যখন এক্সামের আগে দিয়ে রিভাইজ দিবা, ওই হাইলাইট অংশটুকু তুমি পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো, হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। তাহলে আমরা মূলত হিসাব বিজ্ঞানের সাহায্যে একটা ব্যবসায়ের যত হিসাব রয়েছে এগুলো হিসাবের বইতে আমরা সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করতে পারবো, এবং একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল আমরা জানতে পারবো। অর্থাৎ হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। এ কারণে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলার কারণ হচ্ছে মূলত তুমি এখান থেকে দিবা, হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। এই কারণে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। তাহলে এটা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের একটা ধারণা। এবার দেখো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ। এই লাইনটা তুমি ভাইয়া দাগ দাও বইয়ের মধ্যে, যে ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ করা হয় এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। অর্থাৎ সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তার গুরুত্ব অপরিসীম। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তাহলে সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে সুনির্দিষ্ট পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, আর অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতি নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতি, প্রকৃতি, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। হিসাব বিজ্ঞান ব্যবসার যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। হিসাব বিজ্ঞানের মাধ্যমে সঠিক হিসাব রক্ষণের সাহায্যে
প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ করা যাবে। তাহলে এগুলো আর আমরা না পড়ি, এটা হচ্ছে মূলত এটা থেকে তোমার এত বেশি এমসিকিউ থাকবে না, পরের অংশটুকু থেকে থাকবে। যেমন তুমি সঠিকভাবে হিসাব নিকাশ যদি করতে পারো তাহলে কিন্তু তুমি প্রতিষ্ঠানের অনিয়মভাবে কোনো খরচ করা বা আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ না করলে কিন্তু তুমি হিসাবের সাহায্যে এগুলো ধরতে পারবা এবং বিভিন্ন জালিয়াতি রোধ করতে পারবা, প্রতারণা রোধ করতে পারবা। তাহলে এখন দেখো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা হচ্ছে আমাদের মেইন, এটা থেকে তোমার এমসিকিউ থাকবে। সভ্যতার শুরু হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, তাহলে সভ্যতার শুরুতে কি গাছের গায়ে, পাহাড়ের গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ সমাজবদ্ধ বসবাস শুরু করে কৃষিকাজ আরম্ভ করলো। তাহলে তারা যখন সমাজবদ্ধ হলো তখন থেকে কৃষিকাজ আরম্ভ করলো। তারা তাদের ঘরের দরজায় দাগ কেটে ও রশিতে গিট দিয়ে কৃষি পণ্য বা ফসল ও মজুদের হিসাব রাখতো। তাহলে দেখো, যদি কৃষি পণ্য বা ফসল বা মজুদের হিসাব বলে তাহলে তুমি এটা দিবা ঘরের দরজায় দাগ কেটে ও রশিতে গিট দিয়ে। আর নর্মালি হিসাব করতে তারা গাছের গায়ে, পাহাড়ের গুহায় বা পাথরে। যদি কৃষি পণ্যের কথা বলে রশিতে বা ঘরের দরজায় দাগ কেটে। আস্তে আস্তে যখন তাদের সমাজ বিস্তার লাভ করে তখন তাদের মধ্যে বিনিময় প্রথা। বিনিময় প্রথাটা কি ভাইয়া? দেখো, বিনিময় প্রথাটা হচ্ছে যে তোমার কাছে চাল আছে এবং অন্যজনের কাছে গম আছে, তুমি তাকে চাল দিলা, সে তোমাকে গম দিল, আবার তোমাকে গম দিল, তুমি তাকে চাল দিলে। এটা হচ্ছে দ্রব্যের বিনিময় দ্রব্য। মুদ্রার প্রচলন ও ব্যবসায় বাণিজ্যের প্রচলন শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে হাতে লেখা শুরু হয়। এটা দেখো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে 1494 সালে লুকা পেসিওলি নামক একজন ইতালীয়, তাহলে তিনি কোন দেশের নাগরিক ছিল? ইটালির গণিতবিদ, তিনি ছিলেন গণিতবিদ। সুমারি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি নামে একটি গ্রন্থ রচনা করেন। এই বইটার সাহায্যে মূলত তিনি হিসাব রক্ষণের মূলনীতি, দুই তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাব বইসমূহ হাতে লেখার পরিবর্তে কম্পিউটারের মাধ্যমে করা হয়। তাহলে এখন হচ্ছে মূলত, যেহেতু আধুনিক যুগ, এখন যত প্রকারের হিসাব রয়েছে সবগুলো কম্পিউটার বেসড করে থাকে এবং বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে করে থাকে। তাহলে তারপরের টপিকটা দেখো, হিসাব তত্ত্বের ব্যবহারকারী। সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের জন্য এটা। হিসাব বিজ্ঞানকে একটি ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের চাহিদা বিবেচনা করে লেনদেন সমূহকে হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। তাহলে দেখো, অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণটা কি? প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবস্থাপক, তারা সরাসরি ব্যবসার সাথে সম্পর্কযুক্ত। আর বাহ্যিকটা হচ্ছে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, সরকার, পাওনাদার এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী। দেখো, পাওনাদার এখন তোমার থেকে টাকা পাবে, তাকে তোমার কোনো প্রতিষ্ঠানের কিছু ভাবা যাবে না, কারণ যদি প্রতিষ্ঠান তাকে টাকা পরিশোধ করে দেয় তাহলে সে চলে যাবে আর প্রতিষ্ঠানের সাথে থাকবে না। একইভাবে ঋণ প্রদানকারী, সরকার, কর্মকর্তা ও কর্মচারী। দেখো, যদি ব্যবস্থাপক বলে তাহলে অভ্যন্তরীণ, আর কর্মকর্তা কর্মচারী হচ্ছে বাহ্যিক। আবার অনেকে মনে করবে যে ব্যবস্থাপক তো প্রতিষ্ঠানে থাকে, আবার কর্মচারীরাও তো প্রতিষ্ঠানে থাকে। তবে কর্মচারী এবং কর্মকর্তারা হচ্ছে তুমি চাইলে তাদেরকে যে কোনো সময় ছাঁটাই করে দিতে পারবে বা প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দিতে পারবে। বাট ব্যবস্থাপকটা কিন্তু তুমি ইজিলি করতে পারবে না, এটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ থাকে এবং তারা বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু প্রতিষ্ঠানে এড হয়। তাহলে প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকটা হচ্ছে অভ্যন্তরীণ, আর বাকিগুলো হচ্ছে বাহ্যিক। এবার দেখো, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। এটা হচ্ছে মূলত ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখবা মাঝে মধ্যে কি করে, জনগণের জন্য অনেক অর্থ ব্যয় করে থাকে, তাদের কল্যাণে অনেকগুলো অর্থ ব্যয় করে থাকে, বিভিন্ন দাতব্য চিকিৎসালয় তৈরি করে থাকে এবং সেবামূলক প্রতিষ্ঠান দিয়ে থাকে। তাহলে দেখো, জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করে থাকে। শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া প্রতিরোধে ব্যবসার মালিক ও হিসাবরক্ষক অর্থ ব্যয় করে থাকে। পণ্য তৈরিতে জনগণ যেন ভালোটা পায় সেজন্য স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়। বিদ্যুৎ অপচয় রোধ করা হয়।
পরিবেশ রক্ষার জন্য শিল্প কারখানার বর্জ্য আবর্জনা সঠিক স্থানে ফেলা হয়। তাহলে এটা নর্মালি হচ্ছে প্রতিষ্ঠান যে ভালো কাজগুলো করে জনগণের জন্য, এটাই হচ্ছে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। এই যে দেখো এগুলা যে করছে তাদের কিন্তু অর্থ ব্যয় হচ্ছে, তো এইগুলা মূলত কিন্তু হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবার দেখো মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা বিশ্বাস ধ্যান ধারণা প্রবৃত্তির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠে একটা মানদ। মানদরা কি একটা অনুভূতি, অনেকটা দেখো আমরা আমাদের কালচারটা একরকম, যদি তুমি নতুন একটা জায়গায় যাও সেখানে থাকতে থাকতে কিন্তু তোমার চলাচলগুলো তাদের মতন হয়ে যাবে। এবার দেখো যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে, ভালোকে গ্রহণ মন্দকে বর্জন করে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞান যেভাবে সহায়তা করে, তাহলে দেখো সততা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায়, ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি করে, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করে, জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করে। তাহলে দেখো ভাইয়া এই ক্লাসটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম এবং শেষ ক্লাস। এটা থেকে আমি তোমাদেরকে এমসিকিউগুলো দেখাবো না, তোমরা নিচ থেকে ইনশাল্লাহ যদি পড়ো মনোযোগ দিয়ে পারবা, কারণ এখানে কোনো ম্যাথমেটিক্যাল নাই। আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে চেষ্টা করব যে ক্লাস শেষে সিকিউ এবং এমসিকিউ করানোর জন্য, কারণ সেখানে অঙ্কগুলো থাকে, তো ওইগুলো আমি সলভ করে দেব। এখন দেখো তারপরের টপিকটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের লাস্ট, যে জবাবদিহি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা। দেখো এই চ্যাপ্টারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার উদ্দেশ্যটা, আর হচ্ছে তোমার যে ক্রমবিকাশ এবং আবিষ্কার যে করেছিল এইগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, আর এইগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। দেখো নির্দিষ্ট কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলো কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। এই লাইনটা দ্বারা কি বুঝিয়েছে জানো? এটা দ্বারা বুঝিয়েছে যে একটা প্রতিষ্ঠানে অনেক রকমের কাজ থাকে, তুমি যদি একটা ব্যক্তির উপর ওই সবগুলো কাজ দাও, সে কিন্তু একটা কাজও ভালো মতো করতে পারবে না, আর তার অজুহাত হিসেবে তোমাকে দিবে যে তুমি তাকে এতগুলো কাজ দিয়েছে কেন, যে সেই জন্য সে এগুলো করতে পারে না। কিন্তু যদি তুমি আলাদা আলাদাভাবে কাজগুলো ডিভাইডেড করে দাও, তাহলে কিন্তু সে না করলেও তুমি জবাব দিয়ে নিতে পারবা। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই হচ্ছে মূলত জবাবদিহিতা কার্যক্রমকে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা হলো ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা সৃষ্টিতে সহায়তা করে, মালিক ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা করতে সহায়তা করে এবং সরকারের নিকট জবাবদিহিতা করতে সহায়তা করে। তাহলে এইগুলো তুমি কয়েকবার একটু পড়বা, আর যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো বেশি পড়বা, আর এমসিকিউগুলো তুমি বারবার করবা, কারণ ভাইয়া অনেকে দেখা যায় যে তুমি সিকিউ অনেক ভালো হয় বাট এমসিকিউগুলো মাঝে মধ্যে অনেক খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এমসিকিউগুলো অনেক ভালোভাবে বুঝে বুঝে করতে হবে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের অংশটুকু, মাত্র 2-3 পেজ ছিল আমাদের মূল বই, সেগুলো থেকে মূলত এগুলো তোলা, তুমি এটা বইয়ের সাথে মিলিয়েও পড়তে পারবা। তাহলে পরবর্তী ইনশাল্লাহ ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনা করব, সেখান থেকে মূলত আমাদের এই হিসাব বিজ্ঞানের যত অঙ্কগুলো এগুলো শুরু হয়েছে, আর আমাদের মেইন কাজগুলো কিন্তু লেনদেন থেকে শুরু হয়। তাহলে ধন্যবাদ সবাইকে আজকে।